শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোমবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকছি আমি জেরিন। আছি আমি আনিস। আমার পক্ষ থেকেও শুভ সকাল। প্রিয় দর্শক, সারাদিন অনেক ভালো কাটুক। প্রিয় দর্শক, আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যে ভাষায় আমরা কথা বলি, গান গাই, আড্ডা দেই, হাসি, সে ভাষা আমাদের জানিয়ে দেয় কত ত্যাগের বিনিময়ে আমরা 21শে ফেব্রুয়ারি পেয়েছি। 1952 সালের এই দিনে যারা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন তাদেরকে অবশ্যই গভীর শ্রদ্ধায় স্মরণ করি। শুভ সকাল জেরিন। আজকে তো 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আনিস, শুভ সকাল। তোমাকেও শুভেচ্ছা জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। মহান এই একটি দিন আমাদের বাঙালি জাতির জন্য খুবই গর্বের, খুবই আনন্দের। এবং তারা প্রাণ দিয়েছিলেন বলেই আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি এবং পরবর্তীতে একটি স্বাধীন দেশ পেয়েছি, বাংলা নামে এক রাষ্ট্র পেয়েছি, তাই না? নিঃসন্দেহে। এবং আজকেও আমাদের সঙ্গে যে অতিথি আছেন তার কাছ থেকেও আমরা মনে হয় অনেক কিছু জানবো, অনেক বেশি সমৃদ্ধ হব। নিশ্চয়ই, চলো কে আছে জেনে নিই। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি কবি, ভাষাবিদ ও শিক্ষক অধ্যাপক ডক্টর খালেদ হোসাইন। শুভ সকাল। শুভ সকাল স্যার। শুভ সকাল। কেমন আছেন আপনি? ভালো আছি। মানে আজকের দিনটি এই কারণেই বিশেষ, যে কথা আপনার বলেছেন যে ভাষা ব্যক্তি এবং একটা জাতির এবং সমগ্র মানবের সবচেয়ে প্রকাশশীল একটা ব্যাপার। ভাষা না থাকলে অস্তিত্বই থাকে না। মানে আমাদের যা কিছু রাগ, আবেগ, ভালোবাসা, অনুভূতি সবকিছু প্রকাশিত হয়। এই যে কথাটা বলো, শ্রদ্ধা নিবেদন করি, শ্রদ্ধা নিবেদিত হয় আসলে একদম চর্যাপদ থেকে যদি শুরু করি মধ্যযুগ, এর আগেও নানা মানুষ, নানা লেখক নানাভাবে বাংলা ভাষার প্রতি তাদের প্রণয়, তাদের ভালোবাসা, আকুতি প্রকাশ করেছে। কিন্তু পৃথিবীর ইতিহাসে এই প্রথম কোন একটি জাতি তার মাতৃভাষা রক্ষার জন্য, তার অস্তিত্ব রক্ষার জন্য, তাদের আত্মমর্যাদা রক্ষার জন্য জীবন দিয়েছে। পৃথিবীতে প্রথম ঘটনা। ফলে এই দিনটি আনন্দের এই কারণে যে আত্মত্যাগের তীব্র, ব্যাপক, গভীর আত্মত্যাগের বিনিময়ে আমরা আসলে এমন একটি ব্যাপার পেয়েছি যেটা আমাদের প্রাণের স্পন্দনকে অনেক আনন্দিত করে। ফলে আজকের দিন যে রাঙা প্রভাত সমাজ প্রাণে বহু বর্ণির আনন্দ ছড়িয়ে দিকে, এটি প্রত্যাশা। স্যার, একটু জানতে চাইবো, যদিও আমরা ছোটবেলায় একরকম করে পালন করতাম, ছোট বয়সে তো একরকম, কিন্তু বড় হবার পরে দায়িত্বটা আরো অনেক বেশি বেড়ে যায়। এখন অনেক গুরু দায়িত্ব নিয়ে থাকেন। আর আজকের দিনটা আসলে কিভাবে কাটবে আপনার? আজকের দিনটা অনন্য একটা দিন। আমি যে কোনো মানে শৈশবে আমাদের কিভাবে কাটতো, সকালবেলা খুব ভোরে উঠে খালি পায়ে ফুলের স্তবক নিয়ে শহীদ মিনারে যেতাম। অদ্ভুত একটা আবেগ কাজ করতো, বিশ্বাস করা কঠিন। শৈশব ছিল কিন্তু ওই রক্ত ক্ষয়ের চিহ্নটা ছিল আমার ভাইয়ের রক্তে রাঙানো গানের মধ্যে, বা আব্দুল লতিফের যেই গান, ওরা আমার মুখের ভাষা কায়রে দিতে চায়, অল্প বয়সী চেতনাকে অনেক স্পর্ধিত করতো। সেইভাবে একটা দিন আসলে কেটে যেত। আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রোগ্রাম আছে, সেখানে যাব, এবং আমাদের সেমিনার আছে, সেখানে যাব। এবং আমার একটা ছোট নাতনি আছে, ওর নাম তোরসা, ওর উপর একটা বই আছে, তোরসা একটা নদীর নাম, ওকে নিয়ে ঘুরব। কারণ এই যে আমাদের একটা সময় প্রায় অনিশ্চিত ছিল আমাদের ভবিষ্যৎ, কি হবে আমরা জানতাম না। এই যে আমাদের সন্তান পরম্পরা, আমরা বাংলা ভাষায় কথা বলি, এই ভাষা মানে অদ্ভুত একটি ভাষা আসলে। মানে পৃথিবীর ইতিহাসে বা পৃথিবীর ইতিহাস যদি ভাষা বর্গ তৈরি করা হয়, দেখা যাবে পৃথিবীতে উচ্চারণ করতে এমন কোনো ভাষা নেই যে ভাষাটা বাংলা ভাষা উচ্চারণ করা যায় না। এর চাইতে তরণধ্বনি, তারণজাত ধ্বনি, তরল ধ্বনি, এগুলো মিলিয়ে অদ্ভুত একটা মধুময় ভাষা। মানে একটা ছোট্ট, আমি একবার যাচ্ছিলাম কলকাতা থেকে দিল্লিতে, কোনো একটি জায়গায় একটি মেয়ে উঠে জিজ্ঞেস করলো, ছাত্রছাত্রী ছিল, যে ওরা কি বলছে গানের মতো করে, বাংলা ভাষায় কথা বলছিল। সে যে ভাষার একটা সাংগীতিক সৌন্দর্য থাকে, অন্তরে প্রবিষ্ট হয়ে যায়, মানে অনায়াস আবেগে, সেই ভাষার তো কোনো তুলনা হয় না। আমি তোরসাকে নিয়ে এই কারণে করবো, ওর মুখে বাংলা ভাষা শুনতে আমার অনেক ভালো লাগে। এই আর মিষ্টি একটা অভিজ্ঞতা। স্যার, আমরা একেবারেই শৈশবে একটু ফিরে যেতে চাই। সেই শৈশবের নারায়ণগঞ্জ, যেখানে আপনার জন্ম এবং বেড়ে ওঠা, কেমন ছিল? অদ্ভুত সুন্দর। মানে আমার মনে হয় যে যেমন পথের পাঁচালী যারা পড়ে তাদের কাছে অপুর যে শৈশব, যেই সরস, প্রাকৃতিক, সতেজ, মানবিক একটা ব্যাপার খেলা করে, আমার শৈশবটা ছিল এরকম। মানে আমার বাড়ির ফতুল্লায়, আমার বাড়ির দুই পাশে দুইটা বিশাল মাঠ ছিল, পুকুর ছিল,
এগুলাতে আমার বাড়ি খুব কাছেই বুড়িগঙ্গা নদী, সেখানে উদ্ভূত একটা বিচরণের আনন্দ ছিল। বন্ধু বান্ধব যারা ছিল ছোট ছোট, এই আমার বাড়ি থেকে স্কুলে যাওয়ার যতটুকু, প্রাইমারি স্কুল যাওয়ার যতটুকু পথটা ছিল ঢাকার নারায়ণগঞ্জ রোডের পাশে ছিল খাল। ওই খাল যতটা দূর স্কুল, সেই স্কুলের যেতে আর কি রাস্তার পাশে খালের উপর ঝুঁকে থাকা ছিল অসংখ্য হিজল গাছ। এবং হিজল গাছটা আসলে অদ্ভুত, হ্যাঁ, খুব নান্দনিক। সুন্দর। বর্ষাকালে যখন ওই খালের জলে ওই এইগুলা মানে ফুলগুলো, হিজল পড়তো, ফুল, ভেসে যেত, হ্যাঁ। আলপনা আঁকা লাল অদ্ভুত কালার। সৌন্দর্য তৈরি করতো। আমরা যখন স্কুল থেকে ফিরতাম তখন এক গাছ থেকে বেয়ে আরেক গাছ এইভাবে বেয়ে আসতো। কিছু খেলা ছিল, গাছ ছাড়ে ভাই গাছ ছা, কিরে ভাই গাছ, যেগুলো প্রত্যেকটা গ্রামে থাকে। এগুলো আসলে শেষ হয় না। খেলার মাঠে বন্ধুদের সঙ্গ সান্নিধ্য অদ্ভুত আনন্দ দিত। না আকাশের দিকে, বিকেলের দিকে মাঠের যদি আকাশের দিকে তাকাতাম তখন এক ঝাঁক টিয়ে ফিরে যাচ্ছে, অদ্ভুত আনন্দ। বল আঁকা উড়ে যাচ্ছে, অনেক বক মিলে দল বলে ফিরে যাচ্ছে। মাঠটাও বড় ছিল। এই মানে শৈশব, মাঠ, আনন্দ, স্বজন, আত্মীয়, খেলাধুলা সবকিছু নিয়ে একটা নিঃসন্দেহে খুব সুন্দর একটি শৈশব কেটেছে আমার। যেটা আসলে মনে হয় শৈশব জিনিসটাই অনেক সুন্দর হয়, তাই না? নিশ্চয়ই। নিঃসন্দেহে অনেক দারুণ। অনেক সুন্দর। যেমন শৈশবে সবকিছু অনেক সুন্দর লাগে, তাই না? প্রকৃতি, স্যার যেমনটা বলছিলেন, হ্যাঁ, সবই তখন পরিবার। রঙিন লাগে। স্যার, জীবনের একটা পর্যায়ে এসে তো অনেক কিছুই করা হয়েছে, অনেক দায়িত্ব নিয়ে এখন কাজ করা হচ্ছে। এই মানুষটা সম্পর্কে আমরা শুরুতে ছোট্ট একটু তথ্য দর্শকদের জানিয়ে আসতে চাই। আমিও জানি। দর্শক, কবি, ভাষাবিদ এবং শিক্ষক অধ্যাপক ডক্টর খালেদ হোসাইন বাংলা ভাষা এবং সাহিত্যের এক নিবেদিত সাধক। কৈশোরের পর থেকেই কবিতার মাধ্যমে তার লেখালেখি শুরু, যা ৮০ দশকে দেশের গুরুত্বপূর্ণ পত্রিকায় প্রকাশ পায়। কবিতা তার প্রধান সৃজন ক্ষেত্র হলেও ভাষা, ছন্দ এবং শব্দ চেতনা তার কাজের কেন্দ্রে অবস্থান করে। তার কাব্যগ্রন্থগুলোতে বাংলা ভাষার স্বাভাবিক প্রবাহ, সামাজিক বাস্তবতা এবং ব্যক্তিগত অনুভব গভীরভাবে মিশে আছে। প্রবন্ধ এবং গবেষণায় তিনি বাংলা ভাষা এবং সাহিত্যের ইতিহাস, আধুনিকতা এবং রচনাশৈলী বিশ্লেষণে সুস্পষ্ট এবং দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। শিশু সাহিত্য এবং ছড়ায় তার অবদান বাংলা ভাষাকে নতুন প্রজন্মের কাছে সহজ, আনন্দময় এবং কল্পনাশীল করে গড়ে তুলেছে। বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে তার লেখা গ্রন্থগুলো বাংলা বানান, ব্যাকরণ এবং নির্মিত ভাষা বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একজন সম্পাদক হিসেবেও তিনি বাংলা কবিতা, ছন্দ এবং পৌরাণিক জ্ঞানকে সংরক্ষণ এবং বিস্তারে কাজ করেছেন। একই সাথে দীর্ঘ প্রায় ৩ যুগ ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শিক্ষকতা করছেন তিনি। চলুন ফিরে যাই অতিথির কাছে। স্যার, লেখালেখি বা শিক্ষকতা সবটাই আপনার সমান তালে চলছে, কিন্তু আরিস যেটা বলছিল যে আপনার ছোটবেলা থেকে আমরা আজকে আপনাকে জানতে চাই, যেমন তার তোরসার সম্পর্কে শুনলাম, এবার আপনার সম্পর্কে আবার একটু শুনতে চাই। বলছিলেন বর্তমানে নারায়ণগঞ্জ, আর আপনি যে নারায়ণগঞ্জের কথা বললেন, আকাশ পাতাল পার্থক্য। স্কুল জীবনটা কেমন ছিল? মানে ওইটা বলি, মানে যে ভৌগোলিক বর্ণনাটা দিয়েছি, গাছ, মাঠ, গাছপালা, এটা এখন আর নেই। আচ্ছা। মানে এখন আমার কাছে মনে হয় যে অনেক স্থাপনা আছে, অনেক বিল্ডিং টিল্ডিং আছে, সব কিছু মিলে ইন্ডাস্ট্রিয়াল একটা খুবই ভাইব এসেছে স্যার। জঙ্গলের মতো মনে হয়। মানে আধুনিক বাস্তু দিয়ে নির্মিত একটি জঙ্গল। সবই আছে, আধুনিক যে নাগরিক সুবিধা সবই আছে, কিন্তু ওই খোলামেলা উদার সৌন্দর্যটা বিস্তার, কোথাও যেন সৌন্দর্য নেই। সেটা নেই। এটা আমার খারাপ লাগে। আর লেখালেখির কথাটা আমি বলি, মানে আমার মা লিখতেন, আচ্ছা, ফলে বইয়ের একটা ব্যাপার ছিল। আরেকটু বলি যে আমার নানা ছিলেন 47-এর আগে জামশেদপুরে টাটার ডাক্তার। আচ্ছা, তার মেয়ে খুকু নাম সুফিয়া, ওই মেয়েটা আমার মা 47-এর পরে চলে আসেন, অনেক কিছু নিয়ে আসে। তো আমার মা কিছু বইপত্র নিয়ে এসেছিলেন, বিহারে ছিলেন, কিন্তু বাংলা বইয়ের ভালোই কালেকশন ছিল তার। আচ্ছা, আচ্ছা, পুঁথির, পুস্তকের, পিসার সিন্ধু, আনোয়ারা, মনোয়ারা, দোয়াই গাঞ্জাল হারাস, এই যে বইগুলো থাকতো তখন সেগুলো। এবং অক্ষর জ্ঞানের পরেই কোনো কারণে জানি না মায়ের জন্য নিয়ে হতো ওই আরব বড় জন্য বাহ, এগুলা পড়ার সুযোগটা মানে হয়েছে। সেই একদম ছোটবেলা এটা থেকে। খুবই শৈশবে।
কিন্তু সেই দেশভাগ সেটা তো স্যার আপনার নানাকে আপনার মাকে দারুণভাবে প্রভাবিত করেছিল। নিশ্চয়ই সেটা একটু করেছিল। শুনি যে এটা আসলে কতটা মারাত্মক ছিল সেই ক্ষতটা। দেশভাগটা তো একটা রাজনৈতিক ব্যাপার ছিল, রাষ্ট্র নির্মাণে ভূমিকা রেখেছে। অনিশ্চয়তা ছিল একটা, কি হবে। যে কিছু নতুন কিছু হলে না কিছু আনন্দ থাকে, আর কিছু রহস্যময়তা থাকে, আর কিছু থাকে না জানা একটা অন্ধকার পর্ব। তিনি তো ভালো ছিলেন, ডাক্তার ছিলেন ইত্যাদি, কিন্তু এইখানে এসে তার অবস্থাটা মানে যেটা তিনি ভেবেছিলেন, তিনি এলেন নারায়ণগঞ্জ বিহার থেকে। জামতলা একটা বিহার থেকে এখানে এসে কিছু জায়গা জমি কেনার চেষ্টা করলেন, পরে একটু স্থায়ী হয়েছে, কিন্তু কোনো একটা কারণে সাংস্কৃতিক যে একটা বিভেদ তৈরি হয়েছে সেটার কারণে তার পক্ষে এটা মেনে নেওয়াটা সম্ভব হয় না। আচ্ছা। যে প্রত্যাশা আসলে দেশ বিভাগ দেখিয়েছিল, স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, স্বাধীনতা মানে তো আমি মুক্ত, আমার স্বপ্ন, আকাঙ্ক্ষা, সততা, সদর্থকতা, প্রতিশ্রুতিটা সক্রিয়তা, কোথাও যেন হ্যাঁ, বাস্তবায়ন এগুলো তো হয়নি। বাস্তবায়ন হবে, সেইটার তো কোনো রূপায়ণ ছিল না। ফলে তিনি আসলে খুবই ঘাবড়ে গিয়েছিলেন। এটা ফলে ওই পরিবার, আমার আরো আমার একজন খালা ছিলেন, দুজন মামা ছিলেন, তারা পড়াশোনা করেছেন, কিন্তু যে প্রত্যাশা নিয়ে এসেছিলেন সেটা যে তিনি পাচ্ছেন না। ওই দুঃখী মায়ের ছেলের বা বাবার মেয়েটা হচ্ছে খুগু বাবার মা, আচ্ছা। এবং তার একমাত্র অবলম্বন ছিল। আমি জানি না ওই শৈশবে কতটুকু আত্মীকরণ করতে পারেন, বিষয়টাকে অনুধাবন করতে পারেন জানি না, কিন্তু তিনি বইপত্র পড়তেন, লিখতেন, সেটা দ্বারা আমরা প্রভাবিত হতাম। বড় ভাই শাহাদাত হোসেন, তিনিও লিখতেন। এই বইপত্রের মধ্য দিয়ে একটা অদ্ভুত যাত্রা হয়েছে। পরে বই কেনা, বড় ভাইও বই কেনা এবং সংগ্রহ, ঘরের মধ্যে রাখা, পড়া, এই ব্যাপারগুলো বাহ। তৈরি হয়েছিল। স্যার এই যে বই পড়ার অভ্যাস এবং পরবর্তী সময় সেটা আপনার মধ্যে এসেছে এবং আপনি লেখক হয়ে উঠেছেন, কিন্তু এই যে তাদের বই পড়ার অভ্যাস এবং পারিপার্শ্বিক যে অবস্থা, রাজনৈতিক পরিবর্তন, এগুলো নিশ্চয়ই একজন সৃজনশীল মানুষকে অনেক বেশি আসলে প্রভাবিত করে, তাই না স্যার? মানে তাদের ক্ষেত্রে বোধ হয় হৃদয়ে যে দাগটা বা স্পর্শটা অনেক বেশি লাগে, কি মনে হয় স্যার? মানুষ তো খুবই বুদ্ধিমান প্রাণী, মানুষ খুবই সংবেদনশীল প্রাণী, প্রত্যেকটা মানুষই। কিন্তু সবাই তো কবিতা লেখে না, সবাই তো ছবি আঁকে না। মনে করা হয় তুলনামূলক ভাবে যারা গড়পড়তা মানুষ, তাদের চাইতে অধিক সংবেদনশীল মানুষই কোনো একটা শিল্পকে ধারণ করেন। আপনি আবৃত্তি করেন, কেন করেন? না করলে কি হতো? এই কারণে যে না করে আপনি পারবেন না। একজন লেখক, যে প্রকৃত লেখক, যে প্রাকৃতিক ভাবে তার সত্তার মধ্যে একাকার যদি হয়, শৈল্পিক কোনো একটি ব্যাপার, লেখা হোক, আঁকা হোক, সেটার বাইরে সে যেতে পারবে না। সেটাই তার আসলে বেঁচে থাকার মূল এই যে উপযুক্ত। বইপত্র পড়া, তখন তো ভাবিনি কখনো লিখবো। পড়তে ভাল লাগতো, অদ্ভুত একটা জগতে প্রবেশ করতাম শৈশব থেকে। মানে রবার্ট লুই স্টিভেনসনের একটা গল্প বললাম, কারো একটা উপন্যাস পড়লাম, অদ্ভুত সব আনন্দ, মানে নতুন নতুন জগৎ খুলে যাচ্ছে। পৃথিবী এত বড়, এত রহস্যময়, এত আনন্দ, এত আলো, আলোর এত বর্ণ, বোঝাতে যেত না। বাহ। তো এগুলোর মধ্যে একটা অদ্ভুত যাত্রা, এগুলোর মধ্যে দিয়ে আর কি কিভাবে যেন ঢুকে যায়, এটা আসলে বলা যায় না। মনে হয় যে পূর্ব নির্ণীত একটা কিছু আমি হয়তো করছি। কেন আমি কবিতা পড়বো? আমি কোনো একটি বই পড়ি এবং পথের পাঁচালী পড়ে আমি কয়েকদিন পর্যন্ত না অন্য কিছুই ভাবতে পারিনি। মানে মনে হচ্ছে অপু, দুর্গার এই দুঃখ, দুর্গার একটা নাকছাবি হারিয়ে গেছে, দুঃখ মনে মনে, এইগুলো, এই বেদনা নিয়ে যে কারোর পক্ষে আসলে স্থির থাকা খুবই কঠিন। একজন লেখকের সার্থকতা আসলে তার লেখনীর মধ্য দিয়ে ফুটে ওঠে, যেটা আসলে আপনার কথায় আরো একবার প্রমাণিত হলো যে পথের পাঁচালী পড়ে 3 দিন আপনি স্বাভাবিকই হতে পারেনি, সেই যে অপু আর দুর্গার মনের কষ্ট দেখে। পরবর্তী জীবনে আপনি অনেক কিছু লিখেছেন স্যার, আপনার লেখনী পড়েও আমরা অনেক বেশি আবেগ আপ্লুত হয়েছি, উদ্বুদ্ধ হয়েছি। একটু জানতে চাইবো যে এই মানুষটা আমাদের সঙ্গে যিনি বসে আছেন, তার ছেলেবেলার পড়াশোনার জীবনটা আসলে কেমন ছিল? নারায়ণগঞ্জে কি ছিল? হ্যাঁ, মূলত নারায়ণগঞ্জকে জড়িয়ে আমি সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটা, সেটা ফতুল্লা, ওই স্কুলের শিক্ষকদের সঙ্গে অদ্ভুত সব মমতাময় নানা রকম বৈচিত্র্যময় স্মৃতি আছে। তারপর নারায়ণগঞ্জ হাই স্কুলে ক্লাস 9-এ যখন পড়ি, তখন রেসিডেন্সিয়াল মডেল স্কুলে ভর্তি হয়েছিল ঢাকার? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। 3 মাস ছিলাম। আমার কোনো কারণে ভালো লাগেনি, সকালবেলা উঠতে হতো, খেলাধুলা কঠিন করতে বাঁধা হতো, ধরা দুধ নিয়ম। বিস্কুট খেতে হতো, রাত্রে একটা সময় লাইট বন্ধ করে দিত। এটাই সবচেয়ে অসুবিধা ছিল। এই কারণে তখন আমি রাত জেগে অনেক পড়ি। আচ্ছা। মানে এটা আমার বাবাও খুশি হতেন না, মানে চাইতেন না এত রাত জেগে ছেলে পড়ুক। কিন্তু বলেছি আমি যে
যখন শুয়ে থাকতাম বাবা তাহাজ্জুদের নামাজ পড়ে এসে বলতো যে লাইটটা নিভে দিয়ে শুয়ে থাক, মানে পড়ার এই অসুবিধাটা। এর আগে আমি যেটা কথা বলি, এর আগে কিন্তু পত্রিকা আমার লেখা ছাপা হয়। হ্যাঁ স্যার, আমার লেখা ছাপা হয় 1980 বোধহয়। 76 সাল থেকে বিভিন্ন পত্রিকায়, ছোটদের পত্রিকায়, দাদাভাইয়ের পাতায় লেখা ছাপা তখন হয়। তো মনে হয় প্রাইমারি স্কুলে স্কুল না, পড়তেন তখন বা আমি হাই হাই স্কুলে, স্কুলে হাই স্কুলে ছিলেন। হ্যাঁ হ্যাঁ, আমি 80-তে আমার এসএসসি, হ্যাঁ হ্যাঁ। বলে 78-এ আমি ভর্তি হয়েছিলাম রেসিডেন্সিয়াল মডেল আচ্ছা আচ্ছা। স্কুলে। তার পরে আগে জিয়াউদ্দিন যদি- ছিলেন, তিনি বলেছেন ছেলে তুমি যেও না, আচ্ছা তোমার আমি কিন্তু আমার ওই মানে এটা ঠিক ভুল জানি না, কিন্তু মনে হচ্ছে এই যে খুব ভোরে উঠতে হতো, ঘন্টা পিটানো একটা লাইফ, ওটা আসলে আমি মেনে নিতে পারি। মানে আপনি আসলে স্যার অনেক খোলামেলা প্রকৃতির মাঝে হ্যাঁ, হ্যাঁ, বেড়ে উঠেছেন, তাই হয়তো বা এটা মানিয়ে নেওয়া সম্ভব হয়নি। একটু নিশ্চয় তুমি ছোটবেলায় শুনতে চাচ্ছ? নিশ্চয়ই নিশ্চয়ই। স্যার, ছোটবেলায় আপনার দাদা এবং মাহাতাব স্যারের সঙ্গে একটা চমৎকার সময় কেটেছে আপনার, তাদের হাতে হাতে খড়ি হয়েছে আপনার, এই বিষয়টা একটু শুনতে চাই, যেটা খুবই উল্লেখ করার মতো ঘটনা। আমার দাদা বঙ্কিমচন্দ্র পড়তেন, ফলে শরৎচন্দ্র পড়তেন, এগুলার একটা প্রভাব তো পড়েই। আর আমার একটা আনন্দ, আমার শৈশবে যে হাতে খড়ি সেটা দাদার হাতে হয়েছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এবং যেদিন সুন্দর করে একটা দীর্ঘ উ লিখতে পেরেছিলাম, সেদিন একটা ইয়ুথ কলম আমাকে দিয়েছিলেন, বাহ। এবং সেই কলমটা সকালবেলা পড়েছি, স্কুলে গিয়েছি, প্রাইমারি স্কুলে, সেখানে একটা সার্কাস পার্টি এসেছে, সার্কাস পার্টিতে স্কুলের পর সবাই গেছে, আমিও গিয়েছি, হাতি একটা চলছে, হাতি চলছে গ্রামের পর দিয়ে, কলা গাছ পায়, খেয়ে কেউ ফেলছে। কিছু বলে না, খায় না, আর সালাম টালাম দিয়ে টাকা পয়সাও পায়। এগুলা এই কলম নিয়ে ওই মানে কলম পকেটে আছে, ওই পিছনে পিছনে ঘুরতে ঘুরতে ফিরে দেখি কলমটা আর নাই। কিন্তু দাদার দেয়া আমার সর্বশ্রেষ্ঠ একটা উপহার এটা, কারণ এটা পাঠককর্মের অগ্রগতির একটা স্বীকৃতি, এটা অনেক আনন্দ। নিঃসন্দেহে। কিন্তু এই কলমটা নেই, কিন্তু স্মৃতিতে আছে। আর মাতা স্যার ছিলেন শৈশবে আমাদের পড়াতেন, আমার জীবনে মানে তার ভূমিকা অপরিসীম। আচ্ছা। মানে তিনি দেখেন কি যে আমি যেন কি একটা, আমাদের বাসায় যিনি পত্রিকা দিতেন তার নাম ছিল তাহের। অনেক পত্রিকা, মানে অনেক হকার না, অনেক পত্রিকা নিয়ে কাজ হয়ে তিনি চলাফেরা করতেন। আমি তার কাছে একটা কিছু গুজে দিচ্ছি এবং তিনি হেসে নিয়ে চলে যাচ্ছেন। কোনো কিছু একটা লিখিয়েছি আমি, গল্পের মতো, ছড়ার মতো। আমার ধারণা এই ভদ্রলোকই পত্রিকাগুলি চেপে আমাদের বাসায় দিয়ে যায়। তা আমার কবিতা তো নিশ্চয়ই ছাপবে। পরদিন খুলে পত্রিকা দেখি, পত্রিকা এমনকি বিজ্ঞাপনের ফাঁকে যে জায়গাটা থাকে, আমি চিন্তা করি এইখানে তো আমার কবিতাটা ছাপতে পারতো। বাহ। হ্যাঁ, এরকম আর কি। মানে তো ওই স্যার দেখেছে, দেখে আমাকে নিয়ে গেলেন, তুমি কি করো? আমি বললাম, বলে তুমি আমার সঙ্গে চলো। আচ্ছা। পোস্ট অফিসে নিয়ে গেলেন, 25টা এনভেলপের প্যাকেট পাওয়া যেত, কিনে দিলেন, এবং কিভাবে কাকে চিঠি লিখতে হয় প্রথম তিনি সাহিত্য বলে দিলেন। সম্পাদককে, আমার ঠিকানাটা কোথায় লেখা থাকবে, এবং কি চিঠি লিখব, কিভাবে লেখা পাঠাবো, এটা তিনি শিখালেন আমাকে। স্যার এটা কোন ক্লাসে? প্রাইমারিতে পড়ি, 6-7 পড়ি। বাড়ি বললাম তো, তখন আসলে পত্রিকা 1974-এ একটা পত্রিকা ছিল, পত্রিকার নাম পূর্বদেশ, বন্ধ হয়ে গেছিল। সেখানে চাঁদের হাট নামে পাতা প্রথম লেখাটা ছাপা হয়। 76-এ কিশোর বাংলা নামের পত্রিকাটা যেটা বেরোয়, সেটা দ্বিতীয় সংখ্যায় আমার লেখা ছাপা। আমি তখন 7-এ পড়ি, ঠিক আছে। আর এরপরে দাদা ভাইয়ের পত্রিকা চাকচিকাটা আছে, খেলাঘর, সেখানে লেখা ছাপা হয়েছে আর কি। আর কবিতা ছাপা রোববার যখন বেরিয়েছিল ইত্তেফাক থেকে, তখন লিডও হয়েছিল একটা কবিতা। তারপরে ওই তো দাদা ভাই মানে যখন ঈদ সংখ্যা আছে ব্যাপার, এবং আসলে তখন পত্রিকার পাতায়, এবং এখন আমরা দেখতে পাচ্ছি ভারী ভারী মোটা মোটা বইয়ে। স্যার, আজকে তো আপনার কবিতা শুনতে খুব ইচ্ছা করছে, অবশ্যই শুনবো, এবং আনিস আরো বেশি শোনার জন্য মুখিয়ে আছে। কবিতা একটু শুনতে চাই আপনার কণ্ঠে, সকণ্ঠে, কবির কণ্ঠে কবিতা আবৃত্তি। আবারও বলি, ফেব্রুয়ারি মাস, ফাল্গুন মাস, রক্ত স্নাত একটি মাস, আমাদের স্মৃতিকে অনেক আপ্লুত করে, আমাদের মানে আকাঙ্ক্ষাকে অনেক বিস্তৃত করে। যতটুকু পরিসর, তার বাইরে যে জীবন এবং দৃশ্যাবলী আছে দেখতে ইচ্ছা করে। এরকম একটা আকাঙ্ক্ষার বাস্তবায়ন আছে একটি কবিতায়, সেটা পড়ি। কবিতাটার নাম পৃথিবীর বাইরে। পৃথিবীর বাইরে হেঁটে বেড়াবার মতো একটি জায়গা আমার দরকার। না, অন্য কোনো গ্রহ নয়, নক্ষত্র নয়, এই পৃথিবীটাকে আমি খুব ভালোবাসি। তাছাড়া কোন গ্রহ কিসের তৈরি সে সম্পর্কে আমার কোনো আগ্রহ নেই। আর তাদের দরকার
তাও আমার মনে হয় না। আমি আলস্য উপভোগ করি, আমি ঘুমাতে ভালোবাসি, অনেক মানবীয় সীমাবদ্ধতায় আমি আঁকি। আমি মরা মানুষের মতো বাঁচি, তবু এই বেঁচে থাকাটাকে আমি খুব ভালোবাসি। এখানে আলো আর অন্ধকারের দ্বন্দ্ব, তবু তারা কোথাও না কোথাও মিলেমিশে ধূসরতা তৈরি করে। আমি তার দিকে বিস্ময় ভরা চোখে তাকিয়ে থাকি। এখানে খুব রক্তপাত হয়, কেউ মরে, কেউ মারা যায়, কেউ শক্তি মদমত্ত, কেউ খুব ক্ষমতা কাঙাল। সাগরের গভীর তলদেশ থেকে পাহাড়ের চূড়া দেখা যায়, আর পাহাড়ের মাথা থেকে পাতালের সীমান্ত। শোকেও সুখে মানুষের চোখ থেকে জল নেমে আসে, জল থেকে বাষ্প, বাষ্প থেকে মেঘ, মেঘ থেকে অবিরল বর্ষণ। সশস্ত্র সেনা দলকে পাশ কাটিয়ে শিশুরা ঘুড়ি নিয়ে একটা খোলা মাঠ আর একটা আকাশ খুঁজে বেড়ায়, যে মাঠে স্থল মাইন পোতা নেই, যে আকাশে মাটি আর বুক কাঁপিয়ে বোমারু বিমান ওড়ে না। এখানে যুদ্ধ শেষ হয়ে গেলে করটির বাঁক পেরিয়ে মাথা চারা দিয়ে ওঠে মহিরুহ, তাতে ফুল ফোটে, ফল ধরে, পাখি এসে খুঁটে খায় দানা। দৃশ্য অদৃশ্য শেকল বেঁধে রাখে মানুষের পা, মানুষ তবু এগিয়ে যায় রক্তমাখা পায়ে। এই কর্মযজ্ঞে আমার কোনো ভূমিকা নেই, আমি কোনখানে আছি জানি না, তাই পৃথিবীর বাইরে হেঁটে বেড়াবার মতো একটা জায়গা আমার চাই। বাহ, বাহ, চোখে ভীষণ। ভাসছিল তাই সে না? যুদ্ধবিহীন পৃথিবী, সুন্দর পৃথিবীর কথা স্যার। ধন্যবাদ। মনে হয় স্যার আপনার ছোটবেলার দেখা পৃথিবী আপনি লেখার মধ্য দিয়ে তুলে ধরেছেন। শিল্পতে তো এরকম একটা কথা বলা হয়, শৈশবটাই না মানুষের পরবর্তী চিন্তার জগৎটাকে অনেক বেশি নিয়ন্ত্রণ প্রভাবিত করে প্রভাবিত আসলে। করে। নিঃসন্দেহে। স্যার, শৈশব এমন একটা মানে সময় যখন আসলে সব ভালো লাগতো, আমাদের সবকিছুতে আমরা মুগ্ধ হতাম সেটি। কিন্তু যত দিন যায় আমাদের এত সহজে আর ভালো লাগে না। বিস্মিত হবার ক্ষমতা, আনন্দিত হবার ক্ষমতা, কমে যায় ভালো হয়তো। লাগবার ক্ষমতা, ভালোবাসবার ক্ষমতা অনেক সুন্দর, অনেক সম্পদশালী আর কি, সমৃদ্ধ সম্পদশালী একটি। স্যার, আমরা একটু শৈশবের আরো কিছু ঘটনা, আপনার আসলে শৈশব বেশ ঘটনা বহুল। হ্যাঁ, স্যার, শৈশব শৈশবের একটা বিচিত্র অনুষ্ঠান ঘটনা রয়েছে যেখানে আপনি আবৃত্তি করতে চেয়েছিলেন কিন্তু করা হয়ে ওঠেনি। শৈশবে আসলে একটু লাজুক প্রকৃতির ছিলেন আপনি। খুবই লাজুক প্রকৃতি ছিল। আচ্ছা, সেটা হচ্ছে আমি যে স্কুলটায় পড়তাম, প্রত্যেক বুধবারে একটা বিচিত্র অনুষ্ঠান হতো টিফিনের পরে। সেখানে নানা ধরনের, কেউ নাচতো, কেউ গাইতো, এগুলো বিচিত্র অনুষ্ঠান, কৌতুক, এগুলাই ছিল আসলে। অনেক গানই হতো, মানে যার যার সামর্থ্য নিয়ে প্রাইমারি স্কুলের ছেলেমেয়েরা, শিক্ষক খুব আন্তরিক ছিলেন, আচ্ছা, আচ্ছা। খুবই আন্তরিক ছিলেন। তো সেখানে আমার খুব ইচ্ছে যে আমি পড়ি, কিন্তু আমি এই যে এরকম অবস্থা, আমি আসলে মানে লজ্জা পেতেন। মানে বাবা, আমার পাঠটাও তো ভালো না। আচ্ছা, আচ্ছা, তো তখন আমার মনে আছে আমি একটি ছড়া লিখেছি, আমার এক বন্ধু ছিল মোহাম্মদ আলী, ওর ছোট ভাই আওলাদ সেটা আবৃত্তি করেছে। এরকম মজার ঘটনা আছে কিছু। সেটা করতে গিয়ে একটা কাণ্ড ঘটেছিল, এমনকি আমি যখন কলেজে পড়ি। স্যার, কাণ্ড ঘটেছিল বলছিলেন, কাণ্ডটা একটু ছোট্ট করে না, শুনে সেটা কি আসি। বলা যায়? আমি বলি, দেখা যাক রাখা যায় কিনা। সেটা হচ্ছে যে ওরকম কোন একটা জায়গা ছিল, মানে মেয়ে তখন চালে, সন্ধ্যা হয়ে গেলে মা তখন বলে পড়তে বসলি না রে, এরকম আর কি। মানে একটা মেয়ে পড়তে বসলি না, তো চালে ছিল, চার থেকে সে পড়ে গেল, এইটা আর কি। তো ওইটা দেখাতে গিয়ে ওর পেটটা খুলে গিয়েছিল আর কি। এটাই হচ্ছে মজার ঘটনা। তো আচ্ছা। এটা আমার কাছে বিস্ময়কর। আমি জানি না আর কোনো প্রাইমারি স্কুলে পড়ে, এবং প্রাইমারি স্কুলে তার একটি লেখা হয়তো অসম্পূর্ণ, হয়তো অপূর্ণতা আছে, কিন্তু সেটা আবৃত্তি করেছে। কলেজে যখন পড়ি, আমার বন্ধু, এখন অবশ্য সাংবাদিক, একটা পত্রিকার বড় সাংবাদিক, ও আমার একটি কবিতা আবৃত্তি করেছিল এরকম। এগুলো আমার আনন্দের। আর আরো কিছু ঘটনা, এগুলো খুব বিস্ময়কর। হঠাৎ হঠাৎ মনে পড়ছে, যেমন করুণাময় গোস্বামী ছিলেন সঙ্গীত বিশেষজ্ঞ, আমরা জানি তাকে চিনি। তিনি কলেজে বললেন, কি একটা প্রশ্ন করেছেন যে উইলিয়াম এই শব্দটা দিয়ে কয়েকজন কবির নাম বলতে পারলে ইত্যাদি। আমি বললাম, বলার পর বললেন, তুমি আমার বাসায় আসবে। স্যার, কয়টা নাম বলতে পেরেছিলেন? আমি 10টা নাম বলতে 10টা? উনি 10টাই চেয়েছিলেন। চমৎকার। এরকম আছে অদ্ভুত সব কাণ্ড কারখানার মধ্যে দিয়ে বড় হয়েছি। হাই স্কুলে আমি যখন প্রথম ক্লাস করতে গেলাম, মজার কাণ্ড কি, মানে তখন কি কারণে আমি চুল ফেলে দিয়েছিলাম, আচ্ছা, নেড়া মাথা, একটা হ্যাট করেছি। তারপর ভর্তি হয়েছি জানুয়ারি মাসে,
ফেব্রুয়ারি মাস চলে গেছে, আমি স্কুলে যাই না। আমার ভাই একদিন বললো, তুই স্কুলে যাচ্ছিস না কেন? স্যার তখন কি আপনি ঢাকায় এসেছিলেন স্যার? না, তখন নারায়ণগঞ্জে। তারপর আমার গাড়ি ছিল, নিয়ে গেল। ওখানে গিয়ে আমি যখন ক্লাসে প্রথম দিন ঢুকছি, মানে এর আগে প্রাইমারি স্কুলে যে আমরা পড়তাম, মেয়ে কামিন স্যার, আসবো স্যার বলার কোনো নিয়ম ছিল না। স্যারের চেয়ার ঠেলে আমরা ভিতরে ঢুকতাম, বেরোতাম, স্যাররা কিছু বলতেন না। তো ওখানে আমি ঢুকে গেলাম, তো শিবু স্যার কিছুদিন আগে মারা গেলেন। এই ছেলে প্রত্যেকদিন দেরি করে আসিস, ওইটা প্রথম দিন, হ্যাঁ বলে তিনি ব্যাট নিলেন। তো একটা ছেলে পেছন থেকে দাঁড়ালো, স্যার মনে হয় নতুন, হ্যাঁ ওই তো উনি ওই দিন কি একটা লিখতে দিন, মানে লিখলাম আমি, লেখাটা তার ভালো লেগেছে। সেই প্রথম দিন? হ্যাঁ, প্রথম দিন ভালো লেগেছে। তারপরে তার সঙ্গে সম্পর্কটা অনেক গভীর ছিল, গভীর হয়ে উঠেছে যখন আমি বৃত্তি পেয়েছিলাম। প্রাইমারি স্কুল বৃত্তি পাওয়া যেত, তো এটা উনি কোনোভাবে জেনেছেন, আমি তাকে জানাই না কেন, জানাবি টানাবি এরকম। স্কুলটা আমাদের সময় ধারণা করি এখনো শিক্ষকদের মমতার যে প্রবাহ, এটা অনিঃশেষ ছিল। সবাই যথেষ্টই ভালো ছিল, আন্তরিক, শেখা। সন্তানের সঙ্গে পার্থক্য করতে বলে মনে হয় না। মানে কোথাও যদি অন্য কোথাও দেখা হয়েছে, তারা এত গভীর, মানে যে দৃষ্টিতে তাকিয়েছেন, যেভাবে ডেকেছেন, এগুলো আর মনে হয় এখন ঘাটতি। তাদের এই অবদানটা হয়তো বা স্যার আজীবনই থেকে যায়। তাদের যে সাহায্যটা, সেই পজিটিভ মনোভাবটা হয়তো বা এখনো আমাদের জীবনে থেকে যায়। ছাত্র মানে শিক্ষকের চেতনার সন্তান। হয়তো মানে বায়োলজিক্যাল ফাদার তার হন না, কিন্তু কালচারাল মনস্তাত্ত্বিক ভিতটা আসলে তারা আমাদেরকে করে দেয়, অনেক তৈরি করে। আরেকজন স্যারের কথা মনে পড়ছে, সর্বরাতের পরের দিন কি একটা লিখতে দিচ্ছেন, লিখেছি, হালুয়া টালুয়া খেয়েছি, যা যা, খুবই ভালো লেগেছে। তো এইগুলা ক্লাস 7-এ যখন পড়ি, ছাত্র স্যার মারা গেছেন, তো সবাই তখন হাতের লেখার জমা দিতে হতো, সবাই বইপত্র থেকে লিখে আনতো, আমি করতাম কি একটা করে ছড়া লিখে দিতাম। তো আমি ভাবতাম ছাত্র দেখেন না, সিগনেচার করে দিয়ে দিত। তারপরে একদিন আমাকে বলেন, তুই চল আমার সাথে, চল তুই। তো আমি অনেক ভয় পেয়েছি, খাতাটা সহজ, চল এটা, মানে এরকম কি হবে, আমি তো ওই বয়সে যে স্যার আমাকে বিচার দিবেন, হেড স্যারের কাছে নিয়ে যাবেন, যে বইয়ের লেখা লেখেন না, এগুলা লিখে গেলাম। পর হাবিবুর রহমান স্যার ছিলেন, স্যার বললেন, স্যার ওই যে এই ছেলেটা। তারপর দেখলেন খাতাটা, দেখে পড়লেন কিছুক্ষণ, পড়ে তারপর লিখে দিন শেষ পৃষ্ঠায়, লেখাগুলো যত্ন করে রাখতে হবে এবং সময় মতো প্রকাশ করতে হবে। এবং ওই বছর মানে বার্ষিকী হয় না, বার্ষিকীতে ছাত্র সম্পাদক থাকে, এটা 9-10 ক্লাস থেকে হয়। আমি তখন 7-এ পড়ি, কিন্তু তখন আমাকে সম্পাদক করা হলো। এরপরে আমি যতদিন ছিলাম ওটার সম্পাদক ছিলাম। এটা স্কুল থেকে ভালোবাসা প্রবাহ, এরকম একটি সামান্য কাজের জন্য এটা এক ধরনের বড় স্বীকৃতি। নিঃসন্দেহে স্যার, ক্লাস 7-এ পড়ুয়া একটা বাচ্চা ছেলের জন্য এটা নিঃসন্দেহে অনেক বড় একটা স্বীকৃতি, বড় একটা সম্মান। ভুলে গেছিলাম, মনে পড়লো। এবং এরপরে এটা ছিল, এটা 9-10 ছেলেদের রাগ, অভিমান ইত্যাদি ছিল, কিন্তু তারা ম্যানেজ করেছে। যে আসলে ভালো, সে সব জায়গায় সেটা প্রাপ্য হয়। স্যার, রেসিডেন্সিয়ালে কেন হুট করে চলে এলেন নারায়ণগঞ্জ? এটা মানে মনে হয়েছে যে এটা মানে স্কুল বদলের থাকে না, আরো বেটার, তখন রেসিডেন্স মডেল স্কুলের অনেক নাম ছিল। বাবার ইচ্ছে হলো হয়তো একটা ভালো কলেজে নিয়ে আসি। আচ্ছা, পরীক্ষা দিলাম, মানে 3জন 9-এ এসেছিলাম, তিনজনের মধ্যে পরিচিত সবাই এখন ইত্যাদি। স্যার আপনি স্টুডেন্ট হিসেবেও তো অনেক ভালো ছিলেন, মানে লেখালেখির পাশাপাশি পড়াশোনাও বেশ ভালোই চলছিল। ভালোই ছিলাম, এটা মানে রেজাল্ট প্রত্যেক বছর ভাবতাম কি পরীক্ষাটা খারাপ হলো, এরপরে আবার ভালো করে পড়তে হবে, কিন্তু দেখা যেত যে আমি ফার্স্ট। স্যার, বেশি ভালো স্টুডেন্টরা আসলে এমনই করে। কি বুঝতাম না পরীক্ষাটা যে ভালো হলো, এটা আমি বুঝতে পারতাম না, মনে হতো যে আরো ভালোতে। আমি যখন ক্লাস 7-এ পড়ি, এগুলো অন্যরকম হয়ে যাচ্ছে আলোচনা। সিদ্দিকুর রহমান স্যার ছিলেন, বিজ্ঞানের কোন বিজ্ঞান শুরু হয়েছে 7 থেকে, মৌচাকের যে মৌমাছির জীবন চক্র লিখতে হয়, ক্লাস একটা পরীক্ষার খাতায় লিখেছিলাম। ওই খাতা তিনি এনে এটা সবাইকে ক্লাসে ক্লাসে দেখেছেন, এঁকেছিলাম যে কোথাও দেখে কোথাও এঁকেছিলাম, খুবই পছন্দ হয়েছিল। এরকম কিছু ঘটনা। তারপর স্যার ঢাকা থেকে আপনি আবার নারায়ণগঞ্জে কি ফিরে গেলেন কলেজে? ওই স্কুলে ফিরে গেছি। এখানে আমাকে কর্নেল জিয়াউদ্দিন বলেছেন, খালেদ এখানে তোমার রেজিস্ট্রেশন হয়েছে 9-এ, তো তুমি যদি পরীক্ষার আগের দিনও ভাবো এখান থেকে পরীক্ষা দেবে, তুমি চলে এসো।
এরকম আর কি। মানে এখানে 3 মাসের মধ্যেও আপনি এত দারুণ ভালোবাসা পেয়েছিলেন এই আমার এখানে কিছু রেসিডেন্সিয়াল। ভালো বন্ধু ছিল, খাজা রহমতুল্লাহ, আচ্ছা নসরুল হামিদ ছিল যে, আচ্ছা আচ্ছা। তারপর আর কিছু কিছু ছিল যারা ক্লাসমেট ছিল, তো এই ভালোই ছিল ওদের মানে এলাকা, কোনো কারণে আমরা কাছাকাছি ছিলাম। স্যার, ওরাও অনেক নারায়ণগঞ্জে আপনি ভালোবাসতো। কোন কলেজে পড়েছেন স্যার? নারায়ণগঞ্জ কলেজে পড়েছি, বাহ, সরকারি বিখ্যাত কলেজ। সেই তোলারাম ওখানে কলেজ। 2 বছরের জীবন কেমন ছিল আপনার? ভালো ছিল। ওখানকার শিক্ষকরা মানে কলেজে তখন ক্লাস কমই হতো, আর ক্লাসরুমটা ছিল অনেক বড়, জি 300 জন কোন একটা ক্লাসে দিচ্ছে। শিক্ষকের পক্ষে ছাত্রদের পক্ষে সম্ভব ছিল না। আমরা 6 জন মেয়ে ছিল, সামনের বেঞ্চে বসতো, টিচার সঙ্গে করে নিয়ে আসতো এদের। একটা মেয়েকে মনে হতো অনেক লম্বা, কারণ সবাই বসে থাকলে সবার উপর দিয়ে বাচ্চাটা দেখা যেত। আচ্ছা। পরে দেখেছি অত লম্বা না, সবাই বসে থাকতো বলে একটু লম্বা দেখা গেছে। মানে স্যার হ্যাঁ। এত ছাত্রর মধ্যে মাত্র 300 ছাত্র পিছনের দিকে দেশ দিয়ে দাঁড়িয়ে থাকতো। আচ্ছা সবাই আচ্ছা। তার ক্লাসে থাকতো না, মানে এই সবাই তো থাকেও না কোথাও, এইরকম পরিস্থিতি, কিন্তু ক্লাস ভরাই থাকতো এবং দাঁড়াতে হতো। আচ্ছা স্যার, আচ্ছা। তখনকার সময়টা তো একটু অন্যরকম, কৈশোর থেকে একেবারে যৌবনে তারুণ্যের প্রথম পদক্ষেপ। কবিরা তো সাধারণত প্রেমিক হয়, প্রেমে পড়ে। প্রেম কিভাবে আসলে আপনার জীবনে প্রেম এসেছিল ছোটবেলা স্যার? থেকে প্রেম। তাই? যখন ওই যে বললাম বিচিত্র অনুষ্ঠানে হ্যাঁ, হ্যাঁ। একটা মেয়ে নাচছে, সানগ্লাস পড়ছে, নাচছে টাচছে, প্রেমে পড়ে গেলাম। আচ্ছা। 5 পড়ি, ক্লাস 3-তে, বিয়েটা পরে 5-এ। আর ছিল এই জানাতে প্রেম, পেরেছিলেন, ছোট স্যার? ছোট বিয়ে খেতে গেলে কাউকে ভালো বিয়ে লাগতো? দাওয়াতে যান না, বিয়ে বাবাকে বলতো বাবা বিয়ে হয়ে গেল, আমি কাকে বিয়ে করবো। এরকম সুন্দর সুন্দর সব মেয়েদের বিয়ে হয়ে যায়। এই সব এগুলো স্যার ব্যাপার মজার ঘটনার কথা বলতেন, সিরিয়াস কি কোনো কিছু আছে? সিরিয়াস আছে, এত But এগুলো অপ্রকাশিত, স্যার, তাই তো? এগুলো সিরিয়াস, মানে প্রেম বিষয়টি আসলে সিরিয়াস, নিশ্চয়ই। কারণ তখন তো চাহিদাটা মানসিক। নিশ্চয়ই। হ্যাঁ, বোধ বুদ্ধি, জীবন সংসার, জটিলতা, এগুলো তো কোনো কিছু থাকে না। ফলে মানে একেবারে নিরঙ্কুশ, তীব্র, গভীর একটা ভালোবাসার বোধ তৈরি হয়। এটা কখনকার সময় স্যার? জাস্ট এটা সময়টা বলতেন। কৈশোর সময় হয়। পরে যেগুলো হয় ওগুলোর মধ্যে চালাকি যুক্ত হয়। হ্যাঁ, এটা হয়তো বা কম খাঁটি বুদ্ধি। হয়, সরলতা তাই কম তো? থাকে স্যার, তাই তো? হ্যাঁ, না ওখানে তো অন্য কোনো হিসেব নেই, ভালো লেগেছে এটাই ভালোবাসা। আর একটু এরকম হয়েছে, অনেক মেয়ের প্রতি যথেষ্ট আকৃষ্ট হয়েছি, এটা আসলে কবিতা আমাদের লিখেছেন হয়। তাদেরকে ভেবে। কবিতা লিখেছি, সারা রাত একজনকে জেগে। দেখে লিখেছি, আরেকজনকে দেখে আরেকটা লিখেছি, এগুলো হয়েছে। আরেকটা কথা, মানে প্রেমের কবিতাই আসলে প্রথম দিকে তো লিখেছি। আচ্ছা, আরেকটা কথা বলি, এটা মনে থাকে না বলে কোথাও বলা হয়নি। টেবিলে বসে কবিতা লিখতাম, পছন্দ না হলে ছিঁড়ে ফেলে দিতাম নিচে, ওয়েস্ট বক্স ছিল নিচে। জি একদিন মা একটা কাগজ কুড়িয়ে পেয়েছেন, ফেলে দিয়েছিস কেন? পুড়ে। তাই আমি বললাম এটা ভালো হয়নি, ভালো এসে তো। কবিতা ছিল, মনে পড়ে যদি দেখি মনে পড়ে কিনা। তোমার যা করণীয় তুমি তা করেছ, অপরাধ আমাদের কারোই ছিল না, স্মরণে বিভক্ত করে সরল নিয়ম, দূরে চলে গেছো বলে এত প্রিয় তুমি। বাহ, ঠিক আছে, 9-এ পড়ি, মা পড়ছে এবং বলছে যে ভালো কথাটা হয়েছে। ভালো। এটা দেখে মনে আছে, এই কারণে কাগজটা রাখিনি, কিন্তু কথাটা মনে আছে। আসলে আর স্যার একটা কথা মা বলতেন, মার কথাটা বলি, যে যতই লেখো রবীন্দ্রনাথ নজরুলের মতো হতে পারবে না। তো এটা তো কেউ হতে পারে না, মারা কারো আসলে পক্ষে সব না। সময় মা যেন আরো এটা দিয়ে ভালো হয়তো করা হয়। চাইতেন যে যদি আমি লিখি তাহলে যেন ভালো হবে, কেউ তো আর কেউ হয় না। নিশ্চয়ই স্যার, আসলে এমন কবিতা প্রেমী একজন মা পাওয়া সেটাও অনেক বেশি সৌভাগ্যের একটা নিঃসন্দেহে, বিষয়। এবং- স্যার, আমরা একটু বিশ্ববিদ্যালয় জীবনে ফিরতে চাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কখন পড়াশোনা শুরু করলেন? এখানে আমি ভর্তি হয়েছি 82 সনে, 82-তে স্যার। 1982-তে। স্যার, বাংলা নিলেন তোলারামের স্যার, বাংলা নিয়ে পড়াশোনা শুরু। বাংলা নিয়ে এই একটা কাণ্ড, কেন বাংলা পড়বো? হ্যাঁ, এটার একটু গল্প এটা নিয়ে শুনতে চাই। বাসায় একটা বিচার বসেছিল। হ্যাঁ। আচ্ছা। বিচার, বাবাই মা আমাকে কখনো শৈশব থেকে এই পড়াশোনা নিয়ে কখনো কিছু বলেনি। আমরা তখন অনেক সময় 9-10-এ পড়ি, 3টার একটা শো থাকে না সিনেমা হলে, ওটা দেখে যখন এই 7টার দিকে সন্ধ্যা হয়, 6টা বাজে শো শেষ হয়ে যায়, দেখে চলে আসি খেলার মাঠে টাতে। আবার শীতকালে তো অনেক 6টা তখন অনেক বাজে, ভয় পাই, বুঝতে পারে যে সিনেমা দেখে ফিরেছি, কিন্তু কখন আসলে কিছু বলেনি। একটা কথা বলতেন বাবা, সেটা হচ্ছে যে অনভ্যাসে অনেকদিন পড়ছি না, পড়ার কাছাকাছি যাচ্ছি না, পাঠ্যপুস্তক যেগুলা বলতেন, শোনো, অনভ্যাসে বিদ্যারাস। এটি মূলত এটা যেমন মানে
চর্চার মধ্যে থাকে, অনুশীলনের মধ্যে থাকে, এটা চাইছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, পরে বলি কেন বাংলায় বিশ্ববিদ্যালয়টা দেখে আমি প্রেমে পড়ে গেছিলাম। আচ্ছা আচ্ছা এর আগে আরেকটা ঘটনা, দুজন মানুষ জড়িয়ে যায় এটার মধ্যে। রুকনুজ্জামান খান দাদা ভাই তার টেবিলে বসেছিলেন, সুনীল কুমার মুখোপাধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জ্ঞানী মানুষ, অনেক জানেন তারা। আমাকে বললেন যে খালেদ, এখানে যদি তুমি ভর্তি হও, খুব আড্ডা টাড্ডা দিয়ে লাইফটা তুমি শেষ করে ফেলো, তুমি জাহাঙ্গীরনগর ভর্তি হও, বাসায় আসতে পারবে না, ঢাকায় আসতে পারবে না, আড্ডা দিতে পারবে না, ভালো করবে না। পড়াশোনা করা সুনীল হবে। বাবুকে বললেন, সুনীল স্যারকে বললেন ও জাহাঙ্গীরনগর ভর্তি হবে, আলাদা কথা। এগুলা কোনো সংসারে ছাপ ফেলবে, জীবনে ছাপ ফেলবে ভাবতে পারিনি, সাধারণত এগুলো ভাবা যায় না, জি কারণ জীবন তো অনেক প্রসারিত, রহস্যময়। পাশ করার পর আমার ইচ্ছে হলো বাংলায় পড়বো, সায়েন্সের ছাত্র ছিলাম। বাবা মা নিশ্চয়ই শঙ্কিত থাকতেন যে ছেলে সাহিত্য সংস্কৃতি ভালোবাসে, কি করবে, হ্যাঁ, ব্যাপারগুলো নিশ্চয়ই আপনাকে একটু ভাবাতো। বাবা মা শঙ্কিত ছিল না, আমার বড় ভাই যিনি কবিতা তাই? লিখতেন, যত চিন্তা দুশ্চিন্তা তার, তিনিই করতেন। যে ছেলে করবেটা কি। বাবা এটুকু যে তখন না 70-এর দশকে কবিরা মারা গেলে লেখা থাকতো তিনি অসুখ বিসুখে ভুগে প্রায় বিনা অনাহারে মারা গিয়েছেন। কোনো বাপ মা চাইতো না যে অন্তত কবি হোক, এটা চাওয়া, মানে বাপ মা তো চায় সন্তান অনেক ভালো থাকুক, লেখালেখিতে জড়াক, অন্তত কবি হয়ে উঠুক, এটা চাইতো না। কোন আসলে আমি কয়েকটা মৃত্যুর কথা বলতে পারি, তাদের পারিবারিক কাঠামোর কথা বলতে পারি, যেটা খারাপ আসলে অবস্থায় আমাদের মারা দেশের গিয়েছে। প্রেক্ষাপটে সত্য। বলে কবি হোক, এটা তো চায় না। বাংলা পড়াটা আমার ভাই বলে যে বাংলা পড়ে কি চাকরি বাকরি কিছু একটা করতে হবে তো। হ্যাঁ, তখন একটা পারিবারিক অনুষ্ঠান বসে আমি বললাম অমুক বাংলা, শামসুর রহমানকে বাংলা পড়ছে, মুখ কি এই করছে সেই করছে, বাংলা পড়তে পারে না। আমি কেন বাংলা পড়তে চাই, এই কারণে যে পড়াশোনা তো করার একটা অভ্যাস ছিল, এই যে আমি পড়াশোনাটা করি এটা ঠিক আছে কিনা, মানুষ যারা মানে প্রাতিষ্ঠানিকভাবে এইভাবেই শিক্ষা দীক্ষাটা দেয় কিনা, আমি পড়লাম এবং আমি বুঝলাম সেটা ঠিক আছে নাকি অন্যরকম ভাবে, আরো গভীরতর ভাবে, আরো নিবিড় কোনো পর্যালোচনা পরীক্ষণের মধ্য দিয়ে পাঠটাকে নিতে হয়। এছাড়া অন্য কোনো লক্ষ্য ছিল না, কারণ চাকরি বাকরি এই সেই ওই বয়সে মাথায় ঢোকে না। আমাদের এখন যেমন ঢোকে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে বিসিএস এর বই পড়তে থাকি, এই সময় ছিল না, চিন্তাই ছিল না কি করব না করবো, কোনো কিছুই চিন্তা নেই। ফলে বাংলার সিদ্ধান্ত হয়েছে। আর জাহাঙ্গীরনগরটাই কারণে গিয়ে একটু ওইটা হয়েছিল বিচ্ছিন্ন থাকলে, জাহাঙ্গীরনগর এখান থেকে 2 টাকা 20 পয়সায় গুলিস্তান থেকে একটা বাসে চড়ে গিয়ে নামছে, বিশাল পথ। গাবতলী বাস স্ট্যান্ড তো তখন হয়নি, যাচ্ছি দুই পাশে গ্রাম, দূরে দূরে মাঠ, অদ্ভুত দৃশ্য, বড় বড় গাছপালা, তাকে জড়ানো লতা পাতা, অদ্ভুত সব দৃশ্য রচনা করেছে, খুবই সুন্দর। মনে হলো যে আপনি হ্যাঁ, আপনার স্বপ্নের এলিস ইন পৃথিবীতে যে ওয়ান্ডারল্যান্ডে যেমন পড়লেন। ঢোকে, এটা প্রাকৃতিক একটা জগতের ভিতরে ঢুকে যাচ্ছি। বাস থেকে নামলাম, নেমে হেঁটে যাচ্ছি, অদ্ভুত সুন্দর। তখন জাহাঙ্গীরনগর তখনকার রাস্তা মাত্র জাহাঙ্গীরনগর, সিরামিক হ্যাঁ। ইটের রাস্তা, জি। বিল্ডিং গুলো সিরামিক ইটের লাল। কিছুক্ষণ যাওয়ার পর দেখে কি একজন নীরব একজন একটা মেয়ে, মাথায় ছাতি, রঙিন একটা ছাতা, হেঁটে হেঁটে যাচ্ছে। তাই আমি ভাবলাম এই মেয়েটা যেখানে যায় আমি সেখানেই যাবো, পেছনে পেছনে, কাছাকাছি না। যেতে যেতে গিয়ে উঠলাম যে দোতলায় পুরনো কলা ভবন, ওইখানে ঘটনাচক্রে, ওইটা আসলে বাংলা বিভাগই ছিল। আচ্ছা। তখন ফর্ম, ওই বিভাগ থেকে ফর্ম কিনে ওই বিভাগে পরীক্ষা দিতে হতো। আচ্ছা ওই মেয়েটা অনেক সুন্দরী। তারপর জাহাঙ্গীরনগর তখন আসলে প্রাকৃতিক ভাবে এতই মানে খুবই, অনাহত খুবই সুন্দর যে সুন্দর ছিল, ভরপুর। হ্যাঁ। হ্যাঁ, এই প্রাকৃতিক যে বিন্যাসটা, এটা আসলে অনেক মুগ্ধ করেছিল। করে আমার ধারণা এখনো যারা বন্ধু বান্ধব অনেক দূর, অনেক দিন পর বিদেশ থেকে আসে, অল্প কয়েকদিনের জন্য, খুবই ব্যস্ততা, আত্মীয় স্বজন, অর্থনৈতিক কাণ্ড, পারিবারিক ঝামেলা, কিন্তু একটা দিনের জন্য, কিছুক্ষণের জন্য হলো জাহাঙ্গীরনগর যায়, সেই প্রকৃতিটিকে অন্বেষণ করে। দেশ বিদেশ, সুইজারল্যান্ড অনেক হলে, কিন্তু নিজের এইটা- দেশে নিজের এই প্রকৃতি, সৌন্দর্য। এটা আসলে বলার এবং স্যার বাহিরে। পরবর্তী সময়ে আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই বাংলা বিভাগেরই শিক্ষক হলেন। মানে 4 বছরের পড়াশোনা কমপ্লিট করলেন এবং সেখানেই আপনি শিক্ষক হিসেবে যুক্ত হলেন। কেমন ছিল আসলে স্যার? না, এটা তো আসলে ভালো লাগারই কথা। আমি তো ভাবিনি আমি শিক্ষক হবো, কি হবো কিছুই জানি না। হুট করে এলো? ওই রেজাল্টটা ভালো ছিল, অনার্সে আচ্ছা, ফার্স্ট ক্লাস ফার্স্ট পেলাম অনেকদিন পরে, সম্ভবত প্রথম। আগে গ্রেস দিয়ে ফার্স্ট ক্লাস দেওয়া হতো, ওটা তো না, ওগুলো ছিল না, আমার কিছু সারপ্লাস ছিল, এই সেই।
মাঝখানে টুকটাক কাজ করেছি, কিন্তু পরে তারা আমাকে ডেকে এনেছে। মানে এটা রেয়ার ঘটনা। একটা সময় তো তখন তদবির করি চাকরি হয় বিশ্ববিদ্যালয়ে। জি জি স্যার, হ্যাঁ, ওই সময়টা কিন্তু আমি অন্য একটা এডুকেশন মিনিস্ট্রি একটা প্রজেক্টে ছিলাম তখন কুষ্টিয়া। আচ্ছা তারা ফর্ম পাঠালো, তারা এই করলো, আসলে আমাকে এর মধ্যে দুজন মানুষের নাম বলতে হবে। হায়াত মাহমুদ শিক্ষক, তিনি তখন ট্রাঙ্কলে ফোন করতে হতো। আচ্ছা টেলিফোনের এত সুলভতা তো ছিল না, তো রেজিস্টার বিল্ডিং এ গিয়ে ট্রাঙ্কল করে ওই অফিসে, যে অফিসে ছিলাম, ফোন করেছেন। এরকম আর কি, মানে চেয়েছেন প্রবল ভাবে আসি, ভালোবাসা। স্যার, একটু জানতে চাইবো যে জীবনের একটা সময়, মানে আপনার জীবনে আপনি আপনার শিক্ষকদের দিয়ে অনেক বেশি প্রভাবিত হয়েছেন। আজকে পুরো আয়োজন জুড়ে আপনি আপনার অনেক শিক্ষকের নাম বলে যাচ্ছেন, অনেক কৃতজ্ঞতার সাথে তাদের নাম স্মরণ করছেন। একটা পর্যায়ে এসে আপনি নিজেই শিক্ষক হলেন এবং এখনো আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। মানে এই যে অনুভূতি, এখন আপনি আপনার শিক্ষার্থীদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছেন, কথা বলছেন, এখন আসলে কেমন অনুভূতি তৈরি হয় বা সৃষ্টি হয়? শিক্ষকতা মানে প্রথমত আমি আসলে শিক্ষকতা তো একটা পেশা, জি চাকরি হিসেবে এটা গ্রহণ করিনি। মানে আমি ভাবতেও পারিনি কোনোদিন যে এটা একটা চাকরি। চাকরি বলতে আমি বলছি যে চাকরি তো করি আমরা, রুটি রুজি ছাড়া তো জীবন চলবে না। এটার মধ্যে চিকিৎসার যেমন আমার নিজের ধারণা, চিকিৎসকরা কিভাবে জানি না, অনেকেই যেমন চিকিৎসা শুধু টাকা টোকা এই ইত্যাদি বাড়ি ঘর এইগুলো না, মনুষ্যত্বের একটা বিশাল দায়, মানব তার সেবা মধ্যে যেটা। আছে। শিক্ষকতার ওরকম একটা ব্যাপার আছে, শিক্ষকতা শেখাতেই হবে। মানে অনেক শিক্ষিত মানুষকেও শেখাতে, যদি শিক্ষকতা পেশা রক্ষা করতে, ফলে এটা কিন্তু একটা অনেক দায় এবং চাপের মধ্যে। ধরা যাক স্কুলে, আজকালকে স্কুলে যদি কেউ শিক্ষকতা করে এবং মানে তথ্য প্রযুক্তির এই ব্যবহারটাও তো ওরা অনেক জানে, যে কোনো একটা যদি কিছু পড়াতে যায় ওরা আধুনিকভাবে, ওদের যত বিশ্বস্ত ছড়ানো দেখি, তথ্য প্রযুক্তিতে অন্তত ওদের নৈপুণ্যের দক্ষতার কোনো অভাব নেই। এআই থেকে চ্যাটজিপিটি সবই তো ওরা জানে। এরা এত জানে দেশের একদম মানে বিশ্বকাপের এই কোণা থেকে সেই কোণা, অ্যানথ্রোপোলজি, এই বিভিন্ন কারণে ছোট ছোট টুকরো টুকরো করে হলে জানে। এরা আসলে এদের পড়ানোটা খুব কঠিন। এদের তো জ্ঞানের বিবেচনা এদের শীর্ষে না থাকলে এরা কথা শুনবে কেন? যদি মনে হয় যে তার চেয়ে আমার চেয়ে তো কম জানে, তাহলে তো শেখার আগ্রহ থাকে না। নিশ্চয়ই স্যার। শ্রদ্ধা একটা জায়গায় না গেলে কেউ কারো কথা শুনে না, মানবে না। কথা, ভালো কথা রাস্তাঘাটেও বিতরিত হয়, সবার কথা সবাই না, সামান্য কথার মধ্যে অনন্ত ঐশ্বর্য খুঁজে পায় যদি শ্রদ্ধা করতে পারে, যদি ভালোবাসতে পারে। শিক্ষকের প্রথম কাজ হচ্ছে ভালোবাসার যোগ্য হয়ে ওঠা। ভালোবাসার যোগ্য হতে হলে ভালোবাসা, যে ভালোবাসতে পারে না সে ভালোবাসা পাওয়ার যোগ্যতাই রাখে না। তো শিক্ষককে তো প্রথমত ভালোবাসতে হবে। ভালোবাসার প্রকাশটা কি? এটা তো রোমান্টিক কোনো প্রেম না, ভালোবাসা না। তাহলে দায়ের মধ্যে দিয়ে শেখানোর যে দায়িত্ব, যা আমার করা উচিত, মানে নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটা পড়লে প্রকৃতির ঝর্ণা একটা বর্ণনা, ব্যাপারটা কি তাই? এটার মধ্যে আমাদের সামাজিক রাষ্ট্রীয় ইতিহাস আছে, এটার মধ্যে মনুষ্যত্বের আত্মজাগরণের ব্যাপার আছে। বিষয়টাকে অনেকে নাও জানতে পারে, পার্সিয়ালি জানতে পারে, এটা পরিপূর্ণভাবে ধারণ করা শিক্ষক হিসেবে ফলে শিক্ষকের দায়টা অনেক। এবং স্যার আপনি লেখালেখি করছেন, পাশাপাশি শিক্ষকতা করছেন, মোটামুটি একটা বলা যায় জীবন ধারণের জন্য যেটা প্রয়োজন সেটা তো হয়েই গেল, এবং পাশাপাশি লেখালেখি করছিলেন। সেই সময় স্যার 21শে ফেব্রুয়ারি কেমন পালন করা হতো, বা মানুষের চিন্তা ভাবনা আসলে ঠিক কেমন ছিল যদি বর্তমানের সঙ্গে পার্থক্য করি? 21শে ফেব্রুয়ারি, 22 ফেব্রুয়ারিটার কথাই যদি বলি, চর্যাপদের কথা যদি, মানে হাকিম তো বলেছে যেসব বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় না জানে। ঈশ্বরগুপ্ত বলেছেন 19বিংশ শতাব্দীতে, হায় হায় পরিতাপে পরিপূর্ণ দেশ, দেশের ভাষার প্রতি সকলের দেশ। ফলে এই যে ভাষার প্রতি মানে অবজ্ঞা, একটা ছিল সামাজিক, আর একটা হচ্ছে রাজনৈতিক, রাষ্ট্রনৈতিক। মানে ইচ্ছে করে চাচ্ছে, যেমন মানে দেশটা ভাগ হলো, ছিল উর্দু আর উর্দু সেলবিরা বলেছেন এসব কথাবার্তা। তো এই কথাটার মধ্য দিয়ে কি চেয়েছে আসলে? আমরা তো কথাবার্তা বলছি, আমাদের যদি কথাটাকে হরণ করে নেয়, আমরা আমাদের অস্তিত্ব থাকবে? আমাদের অনুভূতি, আমাদের আবেগ, আমাদের আহ্লাদ, আমাদের যা কিছু আছে আকাঙ্ক্ষা, সব আমরা তো প্রকাশ করছি কি দিয়ে? ভাষা দিয়ে।
ভাষাটাকে হরণ করে নেওয়া মানে অস্তিত্বটাকে লোপাট করে এবং দেওয়া। পরবর্তী সময় সেই ভাষাটা আপনার লেখনীতে ফুটে উঠেছে। স্যার, আপনার বইগুলো যদি একটু দেখি কোনটা আসলে কি কয়েকটা নিয়ে বই- লেখা। বই আসলে অনেক, ওটা 50 বই আছে, কয়েকটা বই দিচ্ছি, কিছু বই এখানে স্যার, রাখা এটা আছে। হয়তো বা আপনার হ্যাঁ, কবিতার সমগ্র। কবিতা সমগ্র আছে 2 খন্ড, এক খন্ড এখানে আছে। আচ্ছা আচ্ছা। স্যার, আপনার কবিতার বিষয়বস্তুগুলো আসলে কি? আপনি বলছিলেন প্রেমের কবিতা বেশ স্বাভাবিকভাবেই লেখা হয়েছে এবং দেশ, ভাষা, সংস্কৃতি নিশ্চয়ই অনেক কিছু উঠে এসেছে আপনার কবিতায়। আমার একটা বই আছে জলছবির ক্যানভাস, সেখানে স্যার, একটা আজকে কি কবিতা সেটা আছে। এখানে আছে? ওখানে আছে, এখানে নাই। আচ্ছা, এনেছি ওটা। তো ওইখানে 4টা কবিতা নিয়ে একটি বই। এই কবিতাটার মধ্যে আমার মায়ের যে কথা বলেছি, ওখান থেকে এলেন, দেশ ভাগের পর এলেন, এই দেশের অবস্থা, এই রাজনীতি, এই রাষ্ট্রনীতির পরিবর্তন, এগুলো সবকিছুর সঙ্গে আমার জন্মটার সঙ্গে, আমি জন্মালাম, কবিতাটা শুরু হয়েছে তখন ছোটি ঘর, মানে ছোট ঘর থাকতো, জি। সেখানে আমার চিৎকার কান্না এগুলা দিয়ে মা তখন আসলে মানে একটা কথা কি আমরা ভুলে যাই যে একটা মা যখন সন্তান প্রসব করেন মৃত্যুর মুখে থাকেন, এখন চিকিৎসা হয়তো অনেক সুবিধা দিয়েছে, ওরকম অবস্থায় মা বলেছিলেন আমি একটু বড় হওয়ার পরে যে মানে সবার কাছ থেকে বিদায় নিয়ে, চির বিদায় নিয়ে ছুটি ঘরে ঢুকেছেন। আমি জন্মেছি, আমার জন্মের পর জন্মটাকে সংলগ্ন করে আমি বাংলাদেশের এই ইতিহাসটা আসলে বর্ণনা করেছি। মানে ৭১ যে আন্দোলন, অভ্যুত্থান, ৭১-এর যুদ্ধ, পরবর্তী যে ঘটনা, রাজনৈতিক এবং সবকিছুই প্রাকৃতিক, আপনার সবকিছু লেখায় মিলিয়ে ফুটে দিয়েছি। উঠেছে এবং আপনি যেটা আমি এখানে দেখতে পাচ্ছি। প্রেমের কবিতা আছে এরকম উদ্ভাত, মানে অনেকেই বলে পাগল করা প্রেমের কবিতা, তারা আবৃত্তি করে পরে ইত্যাদি আছে। আর অধিকাংশ কবিতাই আমি, এইটা কোনো সব পরিকল্পনা থাকে না যে এইটা নিয়ে লিখবো, মাথার ভেতর ঘুরতে থাকে কোনো একটি রাষ্ট্রীয় যন্ত্রণা হতে পারে, মর্মান্তিক বৈশ্বিক যন্ত্রণা হতে পারে, সামাজিক কোনো ক্লান্তি হতে পারে, বৈজ্ঞানিক কোনো অনুষঙ্গ হতে পারে, সেটা মাথার ভেতরে একটি দুটি বাক্য তো আপনি আবৃত্তি করে যান, ঢোকে ঢুকার পর এই জন্যই হয়তোবা স্যার অনেকেই বলেন যে রক্তকে কালিতে পরিণত করার যন্ত্রণাই হচ্ছে কবিতা। স্যার, বাংলা ভাষা নিয়ে আপনারা যেভাবে কাজ করেছেন, বাংলা ভাষা সাহিত্যের প্রতি যে ভালোবাসা আপনাদের ছিল, বর্তমান সময়ে আমরা আসলে দেখতে পাই যে বাংলা ভাষা সংস্কৃতির প্রতি তরুণ প্রজন্মের আগ্রহটা একটু কম। আপনার কাছে কি মনে হয় স্যার? তরুণ প্রজন্মের করুণ এই পরিণতি আমাদের সামাজিক ইতিহাসের সঙ্গে সঙ্গতি সম্পন্ন না। যে জাতি তার ভাষার জন্য জীবন দেয়, যে জাতি এই ভাষা আন্দোলন থেকে স্বাধীনতার স্বপ্ন দেখতে শুরু করে, যে জাতি স্বাধীনতা অর্জন করে, অর্থনৈতিক মুক্তি, সামগ্রিক মুক্তির প্রয়াস নেয়, প্রথম যে ব্যাপারটা যেটা দিয়ে আন্দোলনটা শুরু হলো ভাষা, সেটার প্রতি মানে যদি ভালোবাসাহীনতা বা দীনতা বা উন্নতা, অসম্পূর্ণতা থাকে, এটা খুবই দুঃখজনক। কারণ ভাষা ব্যক্তিত্ব অভিন্ন। ভাষা মানে ভাষার মধ্যে আসলে ব্যক্তিত্ব বিকশিত হয়, প্রকাশিত হয়, অভিব্যক্ত হয়। দায়বদ্ধতা আছে, যে একা একা বানান শেখা, মানে অনেকেই বলে বানান দিয়ে কি হয়, বোঝা গেলেই হয়, ব্যাপারটা তা না। বানানটা হচ্ছে, বানান শব্দটা এসে বর্ণনা থেকে, কি আছে এটার মধ্যে থেকে, উৎপত্তি থেকে, মানুষের যেমন রুটস যেমন দরকার, শেকড়টা চেনা দরকার। ভাষার শেকড়টা যদি না জানি, ভালোবাসাটা সম্পূর্ণ না। আমি আমার বাংলা ভাষাকে ভালোবাসি, এটা কি দিয়ে প্রমাণ করব? ভাষাটাকে জানতে হবে। ইতিহাস ঐতিহ্য সব হয়তো জানার দরকার নেই, কিন্তু এই অবস্থায় কিভাবে আমি উচ্চারণ করব, কিভাবে লিখব, বানান বাক্য কিভাবে শুদ্ধ হবে, এটা আসলে জানাটা দরকার। আর শ্রদ্ধাটা দরকার। নিঃসন্দেহে মা তো মাতৃভাষা তো মা, দেশ তো মা, শ্রদ্ধা এবং ভালোবাসার মিশেল থাকতে হয় ভাষার প্রতি অতি। তরুণদের এই করুণ অবস্থা বলেছি, এটার কারণটা আসলে আমি জানি না, আগে থেকে কোথাও শুরু হয়েছে। ভালো যে ভাষাটা একটা মানবীয় বৈশিষ্ট্য, ভালোবাসা, এই জিনিসটা আসলে জানাটা, বোঝাটা খুব জরুরি। স্যার, এই দায় আসলে কাদের? ওই দায় আসলে সবার, ওদের আছে, কারণ ওরা আসলে এমনিতে তো হয় না। শিক্ষকদের দায় আছে, সামাজিক যে মানে ভাষা প্রচলন যেখানটা আছে সেখানটার এক ধরনের দীনতা, অসম্পূর্ণতা, ত্রুটি, এগুলো আছে। কারণ এরা কেন শেখেনি? পরিবার থেকে শেখেনি, স্কুল থেকে শেখেনি, কলেজ থেকে শেখেনি, বিশ্ববিদ্যালয় থেকে শেখেনি, সামাজিক যে বিস্তার এবং বিচরণ আছে সেখান থেকে শেখেনি। তাইলে তো আসলে দায়টা সবার। কিন্তু রাষ্ট্রীয় একটি পরিকল্পনা, ল্যাঙ্গুয়েজ প্ল্যানিং এর একটা ব্যাপার থাকে,
এটা এবং রাষ্ট্রীয় একটি পরিকল্পনার মধ্য দিয়ে এটা আসলে করা উচিত। আইন যেমন করা হয়, ভাষার ক্ষেত্রে অন্তত মাতৃভাষার ক্ষেত্রে অনেক দেশেই করা হয়েছে, এগুলো করা হয়। আমার মনে হয় যে শিখতে বানান ভুল করে, উচ্চারণ ভুল করে, বাজে শব্দ, অপশব্দ, অনর্থক অনায়াসে ব্যবহার করার মধ্যে অদ্ভুত একটা শক্তিমত্তার পরিচয় দেয়, এগুলো না। অশ্লীলতা কখনো সৌন্দর্য না, দুইটা বিপরীত। ভাষা সবচেয়ে সুন্দর আবিষ্কার। ভাষাকে বলা হয় মানুষের মহত্তম আবিষ্কার। ভাষা না হলে কম্পিউটারের ভাষা, এর ভাষা আলাদা, ট্রাফিক সিগন্যাল ভাষা আলাদা, কিন্তু ভাষাটা খুবই প্রয়োজনীয়। মানব ভাষার অদ্ভুত সৌন্দর্য আছে, অদ্ভুত ঔচিত্য আছে, অদ্ভুত যৌক্তিকতা আছে, অপার আবেগ আছে। আবেগ ধারণ করতে না পারলে এটা হবে না। এই বিতৃষ্ণা থেকে আমাদের দূর করতে হবে এবং পরিকল্পনা। আমার মনে হয় যে পরিবার হয়তো নানা কারণে নাও পারতে পারে, কিন্তু স্কুল এক ধরনের দায়িত্ব নেয়। সেখানে গ্রন্থ পরিকল্পনা, গ্রন্থ প্রণয়ন, শিক্ষণ, এই ব্যাপারে যদি যথেষ্ট মনোযোগী হওয়া যায় তাহলে তাই হয়তো বা নিশ্চয়ই উত্তরণ স্যার। এবং পাওয়া আমাদের সম্ভব। আপনি বলছিলেন যে এই দায় সবার, এবং এই দায় আসলে আমাদেরকে নিয়েই কাজ করে যেতে হবে, এবং রাষ্ট্রীয় পরিকল্পনাও নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। অবশ্যই স্যার। গুরুত্বপূর্ণ। স্যার, আমাদের সময় একেবারেই শেষ হয়েছে, এবং চমৎকার সময় কাটলো আপনার সঙ্গে। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। আজকে 21শে ফেব্রুয়ারি, আজকে মাতৃভাষা দিবস। বাংলা ভাষার মধ্য দিয়ে একটি সংগঠিত বাস্তবতা সমগ্র বিশ্বে গৃহীত। বিশ্বের প্রতিটি দেশে মাতৃভাষার প্রতি মমতা, যত্ন এগুলো বেড়েছে, এবং এই দিনটিতে বাংলাদেশের মানুষকে স্মরণ করে, একটা দেশকে, একটি ভাষাকে স্মরণ করে, এর চেয়ে বড় আর কিছু হতে পারে না। বাংলা ভাষা আন্তর্জাতিকভাবে, বৈশ্বিকভাবে আমাদেরকে অনেক সম্মানিত করেছে। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দিয়েছেন। আমি আনন্দিত সবার জন্য, সবাইকে ভালোবাসা জানাই।